বয়েস স্নেহের ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সবাই ভালো আছো। তোমাদের সবাইকে বিজ্ঞান অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি তোমাদের সুখন স্যার। তোমরা জানো আমরা ইতিমধ্যেই প্রথম সাময়িক পরীক্ষার যে বিজ্ঞানের সিলেবাস রয়েছে সেটা অধ্যয়ন করেছি এবং এখন আমরা রিভিশন ক্লাস করছি এবং প্রথম অধ্যায়ের রিভিশন আমরা শেষ করেছি এবং বিগত ক্লাসে আমরা একটা নমুনা সৃজনশীল প্রশ্নর এবং তার সম্ভাব্য উত্তর লেখার কৌশল শিখেছি। ক্লাস 5-এ তোমরা যেভাবে পরীক্ষা দিয়েছো এবং ক্লাসের 6-এর পরীক্ষার পদ্ধতি ভিন্নতা আছে তোমরা জানো। ক্লাস 6-এ তোমাকে প্রত্যেক বিষয়ে সৃজনশীল প্রশ্নের উত্তর লিখতে হবে, যেটা তোমাদের কাছে নতুন, কিন্তু আমরা ইতিমধ্যে বেশ কয়েকটি নমুনা সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করেছি। তোমরা নমুনা সৃজনশীল প্রশ্নের লেখার প্র্যাকটিস করবে বাসায়। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাদেরকে জিজ্ঞাসা করবে, কারণ কিভাবে সৃজনশীল প্রশ্নের উত্তর করতে হয় এবং সৃজনশীল প্রশ্নের উত্তরের যে নম্বর বন্টনটা সেটা যদি তোমাদের কাছে স্পষ্ট থাকে তাহলে তোমরা অধিক নাম্বার পেতে পারো। আমরা প্রতি অধ্যায় থেকেই নমুনা সৃজনশীল প্রশ্নের উত্তর লেখার কৌশল শিখব। আজকে আমরা যে অধ্যায়টা আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের দ্বিতীয় অধ্যায় জীবজগৎ। যেহেতু আমরা রিভিশন ক্লাস করছি তাই আমরা অধ্যায়ের যে মূল অংশগুলো তোমাদের জানা অতীব প্রয়োজন, শুধুমাত্র ওই অংশগুলো নিয়ে পুনরালোচনা করব, কারণ আমরা ইতিমধ্যেই অধ্যায়টা বিস্তারিতভাবে আলোচনা করেছি। আজকের পাঠে আমরা যে দুইটা জিনিস জানব সেটা হচ্ছে জীবের যে প্রধান বৈশিষ্ট্যগুলো এবং জীবজগতের শ্রেণীবিন্যাস। এই দুইটা জিনিস সম্বন্ধে আমরা আজকের ক্লাসে পুনরালোচনা করব। আমরা জীবের প্রধান বৈশিষ্ট্যগুলো নিয়ে যদি আলোচনা করতে যাই তাহলে প্রথম যে বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে চলন। তোমরা জানো যে এখানে ডান পাশে দেখো যেমন পাখি দেওয়া আছে, আবার টেবিল দেওয়া আছে, গ্লাস, এটা হচ্ছে ক্ষুদ্র পোকা বা কীটপতঙ্গ, কলম। এখানে দেখো কিছু জড় বস্তুর চিত্র আছে আর কিছু হচ্ছে তোমার জীবের। এর মধ্যে দেখো যেমন পাখি নিজে চলাচল করতে পারে, কিন্তু এই যে টেবিল বা গ্লাস সে নিজে চলাচল করতে পারে না, এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারে না। তাহলে জীবের একটা প্রধান বৈশিষ্ট্য হচ্ছে জীব নড়াচড়া করতে পারে বা জীব বেড়ে উঠতে পারে বা জীব এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারে, কিন্তু জড় সেটা পারে না। জড় নিজের নড়াচড়া করতে পারে না, এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারে না। তাহলে জীবের একটা প্রধান বৈশিষ্ট্য হচ্ছে জীব ইচ্ছা মতো বা নিজের ইচ্ছায় নড়াচড়া করতে পারে, যেটা জড় পারে না। তারপর আসো 2, খাদ্য গ্রহণ। আমরা জানি জীবন ধারণের জন্য খাদ্যের প্রয়োজন, আর প্রতিটি জীব খাদ্য গ্রহণ করতে পারে, কিন্তু যেগুলো জড় পদার্থ যেমন এক খণ্ড পাথর, তার কি খাদ্য গ্রহণ করার প্রয়োজনীয়তা রয়েছে বা তার কি খাদ্য গ্রহণ করতে পারে সে? না। কিন্তু যারা জীব আছে, যেমন আমরা প্রাণীরা আছি, উদ্ভিদ আছে, তাদের খাদ্য গ্রহণ করতে হবে। যদিও আমরা প্রাণীরা খাদ্যের জন্য উদ্ভিদের উপর নির্ভরশীল, কারণ উদ্ভিদ সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য উৎপন্ন করে, ওই খাদ্যের মাধ্যমে আমরা জীবজগৎ নির্ভরশীল হই। তাহলে আমরা 2 নম্বর যে বৈশিষ্ট্যটা জানলাম সেটা হচ্ছে খাদ্য গ্রহণ, অর্থাৎ জীবের খাদ্য গ্রহণ করার প্রয়োজনীয়তা বা সক্ষমতা রয়েছে। তারপর আসো প্রজনন, 3 নম্বর বৈশিষ্ট্য। প্রতিটি জীবেরই বংশবৃদ্ধি করতে পারে, প্রাণীর বাচ্চা হয়, উদ্ভিদের চারা হয়, কিন্তু জড় পদার্থ কি তোমার
বংশ বিস্তার করতে পারে? না, পারে না। এখানে দেখো, মনে রাখবা জীবের বংশবৃদ্ধি করার ক্ষমতা রয়েছে, কিন্তু জ্বরের ক্ষমতা নাই। এবার আসো রেচন। রেচন হচ্ছে যেটা জীবের একটা প্রধান বৈশিষ্ট্য। প্রতিটি জীব একটা বিশেষ প্রক্রিয়ায় তার দেহে উৎপাদিত যে বজ্রগুলো হয় সেটা শরীর থেকে বের করে দেয়। এই প্রক্রিয়ার নামই হচ্ছে রেচন। আমরা জানি জীবদেহের বা আমাদের মানব দেহের 3 ধরনের রেচন অঙ্গ রয়েছে। যেমন আমরা নিঃশ্বাসের সাথে তোমার বায়ুবাহিত যে বজ্রটা আছে, অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড যুক্ত যে বজ্রটা আছে সেটা বের করে দিই নিঃশ্বাসের সাথে, যে শ্বাস আমরা ত্যাগ করছি। তাছাড়াও লবণ গঠিত যে বজ্রটা সেটা ঘাম আকারে আমাদের শরীরের লুমকুপ দিয়ে বের হয়ে যায়। তাহলে এটাও এক ধরনের রেচন অঙ্গ। এবং আমরা অ্যামোনিয়া গঠিত যে বজ্রগুলো আছে, যেটা আমাদের মল বা প্রস্রাবের সাথে আমাদের শরীর থেকে বের করে দেয়। তাহলে জীবের এই রেচন প্রক্রিয়া সংঘটিত হয়, কিন্তু জড় পদার্থের কি এই রেচন প্রক্রিয়া করতে দেখা যায় না। তাহলে জীবের একটা উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হচ্ছে রেচন। রেচন হচ্ছে জীবের দেহে উৎপাদিত যে বজ্র পদার্থ সেটা যে প্রক্রিয়ায় শরীর থেকে বের করে দেওয়া হয়। এবার আসো অনুভূতি। জীবের অনুভূতি আছে, যেমন সে আঘাত পেলে কষ্ট পায়। তারপর আমরা দেখবা যদি তীব্র আলো যখন আমাদের চোখে এসে পড়ে তখন দেখবা চোখ আপনা আপনি বন্ধ হয়ে আসে, কারণ এই আলো আমাদের দেহে অনুভূতি সৃষ্টি করে। তারপর আমাদের শরীরে যদি কোনো কিছুর আঘাত লাগে, যেমন সুই অথবা মশা যদি কামড় দেয়, তাহলে সেটা আমরা অনুভূতি সৃষ্টি করে। উদ্ভিদের ক্ষেত্রেও হয়, যেমন লজ্জাবতী গাছের পাতা ছুলেই দেখবে সেই পাতাগুলো বন্ধ হয়ে যায়। তার মানে উদ্ভিদেরও অনুভূতি আছে। কিন্তু একটি ইট বা পাথরকে ছুলে বা সেটার মধ্যে তুমি যদি সুই ফুটাও, তাহলে সে কি কোনো প্রতিক্রিয়া দেখাবে? দেখাবে না, কারণ জ্বরের অনুভূতি নেই, কিন্তু জীবের অনুভূতি রয়েছে। দুঃখ, আনন্দ, বেদনা এগুলো জীবের মধ্যে তোমার দৃশ্যমান হয়। এবার আসো 6, শ্বাস প্রশ্বাস। প্রতিটি জীব জন্মের পর থেকে শ্বাস গ্রহণ করে ও শ্বাস ত্যাগ করে, এবং মৃত্যুর পূর্ব পর্যন্ত এই প্রক্রিয়া অব্যাহত থাকে। শ্বাস গ্রহণের সময় সে কি করে? বায়ু থেকে অক্সিজেন যুক্ত সমৃদ্ধ গ্রহণ করে, এবং শ্বাস ত্যাগ করার সময় কার্বন ডাইঅক্সাইড গঠিত বজ্রগুলো বের করে দেয়। জীবের মৃত্যু পর্যন্ত এই শ্বাস প্রশ্বাস প্রক্রিয়া চলতে থাকে। এবার আসো বৃদ্ধি, 7 নম্বর বৈশিষ্ট্য। প্রতিটি জীব জন্মের পর থেকেই ধীরে ধীরে বৃদ্ধি পেতে থাকে, কিন্তু জড় পদার্থ কি বাড়ে? না, জড় পদার্থের বৃদ্ধি ঘটে না, কিন্তু জীব ধীরে ধীরে বৃদ্ধি পায়। এবার আসো অভিযোজন, 8ম বৈশিষ্ট্য যেটা অভিযোজন। একটা জীব পরিবেশের সাথে নিজেকে খাপ খাইয়ে বা মানিয়ে নিতে পারে। যখন প্রতিকূল পরিবেশে নিজেকে খাপ খাইয়ে নেওয়া যায় সেটাকে আমরা বলি অভিযোজন ক্ষমতা। জীবের ওই অভিযোজন ক্ষমতা রয়েছে। জীব বিভিন্ন প্রতিকূল পরিবেশে নিজেকে মানিয়ে নেয় বা নিজেকে খাপ খাইয়ে নেয়, তাই জীবের অভিযোজন ক্ষমতা রয়েছে। স্নেহের শিক্ষার্থীবৃন্দ, আমরা জীবের প্রধান 8টা বৈশিষ্ট্য এখানে আলোচনা করলাম। বৈশিষ্ট্যগুলো হলো চলন, খাদ্য গ্রহণ, প্রজনন, রেচন, অনুভূতি, শ্বাস প্রশ্বাস, বৃদ্ধি, অভিযোজন। এই বৈশিষ্ট্যগুলো হচ্ছে জীবের প্রধান বৈশিষ্ট্য, যেগুলো জড় পদার্থের মধ্যে পরিলক্ষিত হয় না। এবার আমরা জানব জীবজগতের শ্রেণীবিন্যাস। তোমরা জানো যে পৃথিবীতে
অসংখ্য রকমের জীব রয়েছে। তাই কম সময়ে ওই প্রত্যেকটা জীবকে আলাদা আলাদাভাবে বা প্রত্যেকটা জীবের বৈশিষ্ট্যকে আলাদা আলাদাভাবে চিহ্নিত করা বা জানা, সেটা আমাদের জন্য অনেক সময় অর্থের ব্যাপার। এই সীমাবদ্ধতা দূর করার জন্য এবং কম সময়ে যাতে জীবজগৎ সম্পর্কে একটা ধারণা লাভ করা যায়, তার জন্য বিজ্ঞানীগণ এই জীবজগতের শ্রেণীকরণ করার চেষ্টা করছে। এই শ্রেণীকরণের সাহায্যে বর্তমান ও অতীতের সব জীবকে একটি পদ্ধতিতে সাজানোর চেষ্টা করছে বিজ্ঞানীরা। জীববিজ্ঞানীগণ বিভিন্ন সময়ে জীবকে শ্রেণীবদ্ধকরণের চেষ্টা করেছে। তার মধ্যে সর্বাধুনিক যে পদ্ধতিটি আবিষ্কার করেন 1978 সালে বিজ্ঞানী মার্গিউলিস ও হুইটেকার। সর্বাধুনিক পদ্ধতির আবিষ্কার হচ্ছে তোমার মার্গিউলিস এবং হুইটেকার 1978 সালে। আর আধুনিক শ্রেণীকরণ পদ্ধতিতে জীবজগৎকে আমরা 5টি রাজ্যে ভাগ করা হয়েছে। এই 5টি রাজ্যের সাহায্যে সমস্ত জীবজগৎ সম্পর্কে একটা ধারণা দেওয়ার চেষ্টা করা হয়েছে। তাহলে আসো, তাহলে এই 5টি রাজ্য কি? জীবজগৎকে আমরা যদি ভাগ করি যে 5টি রাজ্য, তার প্রথমটা হচ্ছে মনেরা, 2 নম্বরটা হচ্ছে প্রোটিস্টা, 3 নম্বরটা হচ্ছে ফানজাই, 4 নম্বরটা হচ্ছে প্লান্টি, 5 নম্বরটা হচ্ছে অ্যানিমেলিয়া। তাহলে এই 5টা রাজ্যের নাম আশা করি তোমরা ইতিমধ্যে জানো, শিখেছ। এই 5টা রাজ্য হচ্ছে মনেরা, প্রোটিস্টা, ফানজাই, প্লান্টি এবং অ্যানিমেলিয়া। এবার আসো, ওই রাজ্যগুলোর বৈশিষ্ট্য কি এরকম হবে, বা রাজ্যে বসবাসকারী জীবগুলো কি কি। এবার দেখা যাক জীবগুলো কোন কোন বৈশিষ্ট্যের কারণে আলাদা আলাদা এই জীব রাজ্যের অধীনে শ্রেণীকরণ করা হয়েছে। প্রথমটা দেখো, যেটা রাজ্য 1 মনেরা। এই রাজ্যের অধীনে বিন্যস্ত জীবের বৈশিষ্ট্যগুলো হচ্ছে জীবটি এককোষী এবং এর কোষে সুগঠিত নিউক্লিয়াস থাকে না। এরা খুবই ক্ষুদ্র এবং অণুবীক্ষণ যন্ত্র ছাড়া এদের দেখা যায় না, যেমন রাইজোবিয়াম। তাহলে স্নেহ শিক্ষার্থীবৃন্দ, যে প্রথম যে রাজ্য অর্থাৎ রাজ্য 1 সেটা হচ্ছে মনেরা। মনেরা রাজ্যের অন্তর্গত তোমার জীব হচ্ছে তোমার রাইজোবিয়াম এবং তাদের বৈশিষ্ট্যগুলো হচ্ছে তারা এককোষী, এরা কোষে সুগঠিত নিউক্লিয়াস থাকে না, এরা খুবই ক্ষুদ্র বা অণুবীক্ষণ যন্ত্র ছাড়া এদের দেখা যায় না। এবার আসো রাজ্য 2 প্রোটিস্টা। এর অধীনে মানে প্রোটিস্টা রাজ্যের অধীনে জীবকে তোমার জীব যারা রয়েছে তাদের কোষে সুগঠিত নিউক্লিয়াস রয়েছে, অর্থাৎ সুগঠিত নিউক্লিয়াস যুক্ত। এরা এককোষী। প্রোটিস্টা রাজ্যের জীবগুলো একক বা দলবদ্ধভাবে থাকতে পারে, যেমন ইউগ্লেনা, অ্যামিবা। মনে রাখতে হবে প্রোটিস্টা রাজ্যের জীবগুলো হচ্ছে সুগঠিত নিউক্লিয়াস যুক্ত, এরা এককোষী, একক বা দলবদ্ধভাবে থাকতে পারে। প্রোটিস্টা রাজ্যের উদাহরণ হচ্ছে ইউগ্লেনা, অ্যামিবা। রাজ্য 3 ফানজাই বা ছত্রাক। এদের দেহে সুগঠিত নিউক্লিয়াস থাকে। এরা সাধারণত এককোষী বা বহুকোষী হতে পারে। দেহে ক্লোরোফিল নেই। যেহেতু ক্লোরোফিল নেই, তাই তারা সালোকসংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে খাদ্য তৈরি করতে পারে না। তাই তারা খাদ্যের জন্য অন্যের উপর নির্ভরশীল। তাই এরা পরভোজী। উদাহরণ হচ্ছে ইস্ট, পেনিসিলিয়াম, মাশরুম। এখান থেকে অনুধাবন প্রশ্ন আসে, যেমন পেনিসিলিয়াম বা মাশরুমকে পরভোজী বলা হয় কেন, বা ইস্টকে পরভোজী বলা হয় কেন। এই প্রশ্নটা তোমার অনুধাবনমূলক স্তরে আসে। যদি বলে যে মাশরুমকে পরভোজী কেন, তাহলে বলবা যে মাশরুমের দেহে ক্লোরোফিল নেই, এদের দেহে সুগঠিত নিউক্লিয়াস থাকে না, যার কারণে যেহেতু ক্লোরোফিল নেই তারা সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারে না।
তাই তারা খাবারের জন্য অন্যের উপর নির্ভরশীল, তাই এরা পরভোজী। এবার আসো চতুর্থ রাজ্য, যেটা প্লান্টি বা উদ্ভিদ জগৎ। সমস্ত উদ্ভিদ জগৎ এই রাজ্যের অন্তর্গত। আর আমরা জানি উদ্ভিদের দেহে প্লাস্টিড থাকে, অর্থাৎ ক্লোরোফিল থাকে, তাই এরা স্বভোজী, অর্থাৎ ওরা সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে। প্লান্টি অর্থাৎ উদ্ভিদ কোষ এককোষী বা বহুকোষী হতে পারে। উদ্ভিদ কোষের কোষ প্রাচীর তোমার সেলুলোজ দ্বারা নির্মিত। উদ্ভিদ কোষের সুগঠিত নিউক্লিয়াস যুক্ত। উদ্ভিদ কোষে সবুজ কণিকা বা ক্লোরোফিল থাকে, যেটা সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য প্রস্তুত করতে সাহায্য করে। উদাহরণ হচ্ছে ফার্ন, আম, জাম, কাঁঠাল ইত্যাদি। ফার্ন, আম, জাম, কাঁঠাল ইত্যাদি। তারপর হচ্ছে রাজ্য 5, অ্যানিমেলিয়া বা প্রাণীজগৎ। এসব জীবের কোষে সেলুলোজ নির্মিত কোষ প্রাচীর থাকে না। উদ্ভিদ কোষে যেরকম সেলুলোজ নির্মিত তোমার কোষ প্রাচীর রয়েছে, প্রাণী কোষ অর্থাৎ প্রাণীজগৎ অর্থাৎ অ্যানিমেলিয়া, এখানে সমস্ত প্রাণীজগৎ অবস্থিত। এই প্রাণী কোষে তোমার সেলুলোজ নির্মিত কোষ প্রাচীর থাকে না। প্রাণী কোষে সাধারণত প্লাস্টিড থাকে না। যেহেতু প্লাস্টিড নেই, তাই তারা সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারে না, অর্থাৎ খাবার তৈরি করতে পারে না। তাই তারা খাদ্যের জন্য প্রত্যক্ষ বা পরোক্ষভাবে উদ্ভিদের উপর নির্ভরশীল হয়, যেমন মাছ, পাখি, গরু, মানুষ ইত্যাদি। তাহলে স্নেহের শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন জানলাম যে জীবজগতের যে শ্রেণীবিন্যাস করা হয়েছে 5টি রাজ্যে, যেমন রাজ্য 1 মনেরা, রাজ্য 2 প্রোটিস্টা, রাজ্য 3 ফানজাই, রাজ্য 4 প্লান্টি এবং রাজ্য 5 অ্যানিমেলিয়া। এই রাজ্যগুলোর গঠন আমরা জেনেছি, উদাহরণ জেনেছি, বৈশিষ্ট্য জেনেছি। আজকের ক্লাসে আমরা 2টা জিনিস নিয়ে পুনরালোচনা করেছি। একটা হচ্ছে জীবের প্রধান বৈশিষ্ট্যগুলো এবং আরেকটা হচ্ছে জীবজগতের শ্রেণীবিন্যাস। পরবর্তী ক্লাসে আমরা মেরুদণ্ডী এবং অমেরুদণ্ডী প্রাণীর বৈশিষ্ট্যগুলো নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। তোমরা সবাই নিরাপদে থেকো। ধন্যবাদ সবাইকে।